আমার আপা। আয়না হাত বাড়িয়ে দিয়ে ডাকলো। আয় আয়। রূপা দৌড়ে এলো অনুরাগের পাশ থেকে, জাপটে জড়িয়ে ধরে রাখলো। আয়নাকে বলল, তোমার জন্য আমার মন পড়ছে খুব। তাই নাকি? আমারও। বাড়ির সবাই কেমন আছে বাবু? সবাই ভালো আছে। আমি আসার সময় বাবু তো খুব কান্না করছিল আমার সাথে চলে আসার জন্য। তাই নাকি? এখন বসা শিখেছে? ওই একটু বসে আবার ঢলে পড়ে, তারপর কান্না করে। আমি গিয়ে দেখে আসবো। চল ঘরে যাই। রূপাও আয়নার সাথে তাল মেলালো। পেছনে ফিরে অনুরাগকে দেখে হাসলো, চোখ টিপলো। অনুরাগও হেসে দিল। ধুর, পেছনে কি দেখিস? শোনো আপা, জেম্মা বলেছে তোমাকে সবার সাথে মিলেমিশে থাকতে। এটাই নাকি তোমার বাড়ি? মেয়েদের বাড়ি বলতে কি কিছু হয় নাকি? ওই বাড়িতে গেলে বলবে বাপের বাড়ি, এই বাড়িতে এলে শ্বশুর বাড়ি, অথচ আমি সেই মেয়েদের ছাড়াই দুই বাড়িই অসম্পূর্ণ। এত জটিল করে কথা বলো, আমি কি বুঝি? তোকে বুঝতে হবে কেন? তুই তো এখনও খুব ছোট, ভালো করে পড়ছিস তো। তোকে ইংলিশ স্কুলে পড়াবো আমি। পারবি? রূপা ভাবতে সময় নিল, বলল, ইংলিশ? ভয় পাচ্ছিস কেন? পারবি না? পারবো। এই তো ভালো মেয়ে। রূপা হাঁটতে হাঁটতে থেমে গেল, মুখ ফুলিয়ে বলল, তুমি আমাকে ভালো করে দেখোনি কেন? কি দেখবো? দেখেছি তো। আমি তোমার কিনে দেওয়া ফ্রকটা পরছি না, কেমন লাগছে বলো নাই? আয়না হেসে দিল, গালটা টেনে দিয়ে বলল। সুন্দরী বনুটা। চকচক দৃষ্টিতে তাকালো রূপা, ঠোঁটের সাথে হাসছে চোখ। আয়নার গাল টেনে দিয়ে বলল। আমার সুন্দরী আপা। আয়না রুমের দরজা খুলে ঘরে পা রাখলো। রূপাও পা রেখে বলল, একটা কথা বলবো তোমাকে? বল। ছোট সাহেব কালো বলে তুমি অপছন্দ করো? আয়না চমকে উঠল। অপছন্দের কারণ কালো রঙও হতে পারে ভেবে বলল। হয়তো। রূপা কোমরে হাত দিয়ে দাঁড়ালো, নাক ফুলিয়ে বলল। কিন্তু ছোট সাহেব তো কালো নয়, বিস্কিট কালার। আয়না চট করে তাকালো রূপার দিকে। বিস্কিট কালার? হ্যাঁ। আয়না হাসতে হাসতে ঢলে পড়লো বিছানায়। রূপা অবাক হয়ে পড়ল। ও মা। অনুরাগ এসে দাঁড়ালো দরজার কাছটায়। এত হাসাহাসি কিসের আশ্চর্য? আয়না হাসি থামার নয়, তার নাকি বিস্কিট কালার জামাই। রূপা এসেছে শুনে অমি খুব খুশি হলো। স্কুল থেকে ফিরে সোজা আয়নার ঘরে চলে গেল। রূপা তার সাথে কথা বলতেও প্রস্তুত নয়, আয়নার পেছনে লুকিয়েই থাকলো। রেগে গেল অমি। অনিমা আসলো হনহনিয়ে, অমিকে ধরে নিয়ে যেতে যেতে বলল, এক চট দিয়ে বসিয়ে রাখবো বেয়াদব ছেলে। কে রূপা? রূপার সাথে তোর কি? কোথাকার মেয়ে ছেলে? রূপার মন খারাপ হয়ে গেল। আয়নাকে বলল। আমার পরিচয় নেই আপা। আয়নার মুখটা আগলে ধরলো, তার বলল, তুই আমার পরিচয়ে বড় হবি, আমিই তোর অভিভাবক, তোর সব বুঝলি। মন খারাপে কিছু নেই, যারা অবুঝ তারাই বলে তোর কেউ নেই। রূপা ছলছলে চোখে হাসলো। সন্ধ্যার দিকে চলে গেল অনুরাগের সাথে। আয়না অনেক করে থাকতে বলেছে, কিন্তু রূপা থাকার পাত্র নয়। সায়নকে ছেড়ে কোথাও থাকতে তার ভালো লাগে না। অনুরাগ সুটকেসে তার কাপড় চোপড় ভরার সময় আয়নার কয়েকটা শাড়ি নিয়ে নিল। আয়না আর চোখে তাকাতে দেখলো, তেরে এসে বলল, আজব, কি হচ্ছে এসব? আমার শাড়ি কেন? আপনি কোথায় যাচ্ছেন? জান, আমার শাড়ি কেন নিয়ে যাচ্ছেন? তুমিও যাচ্ছ তাই? কোথাও যাব না আমি। পাগল হয়ে গেছেন আপনি? তুমি যাবে? দূরে কোথাও না, আগ্রাবাদে থাকবো। একা বাসায় তুমি থাকলে ভালো লাগবে? আমি যাব না কোথাও। অনুরাগ তির্যক চোখে তাকালো, হেঁটে আয়নার সামনাসামনি গিয়ে দাঁড়ালো, বলল, বেশি দিন থাকবো না, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তোমার বাগান রহমত দেখবে, চিন্তার কারণ নেই। আপনি যাচ্ছেন যান, আমায় নিয়ে যাওয়ার কি দরকার? অনুরাগ ঘর থেকে সোজা বের হয়ে গেল। এই মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই। শায়লা বেগমকে পাঠালো অনুরাগ, তিনি পারবেন। শায়লা বেগম অনুরাগের কথায় এলো। আয়নাকে বলল, নাতবো, বিয়ের পর কোথাও বেড়াতে যেতে হয়। মেয়ে এত বেরসিক কেন? জায়গা বদলের দরকার পড়ে মাঝে মধ্যে। যাও বেরিয়ে এসো। না শুনবো না আমি। আয়না চুপ করে দাঁড়িয়ে রইল। অনুরাগ এসে হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দেরি হলে সমস্যা। নিজে না পেরে দাদিকে, নিজের দাদিকে পাঠালেন না? দেখে নেব আমি আপনাকে। অত দেখার কি আছে? তোমার স্বামী সুদর্শন না হলে কি দুটো বিয়ে করতে পেরেছে? বিয়ে করতে হলে সুদর্শন হতে হয় না, চরিত্রহীন হলেই যথেষ্ট। অনুরাগ হেসে ফেলল উচ্চস্বরে। আয়নামতি তাকে এত সুন্দর সুন্দর উপাধি দেয়, না হেসে থাকা যায় না। অবশ্য তার দেওয়া উপাধিগুলোই বেশি সুন্দর। হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরা আয়নার গায়ে,
সদ্য গোসল সেরেছে, তাই চুল ভেজা, নাকে পড়া স্বর্ণের ফুলটি জল করছে। শাড়ির অবিন্যস্ত আঁচলটা কোনো মতে কাঁধের সাথে আটকানো। আগে একটু নিজেকে সামলে রাখতো এই মেয়ে, অনুরাগের সামনে পর্দা করতো, গুটিয়ে শুটিয়ে থাকতো। আজকাল একদম বেসামাল চলাফেরা করে, কোনো কিছুর পাত্তা নেই। তার আশেপাশে যে একজন পুরুষ মানুষ সর্বদা ঘুরঘুর করে, এটা বোধহয় মাথায় থাকে না। অনুরাগ ভালো করে বুঝতে পেরেছে আয়নার চাল। সে যাতে না তাকায় সেজন্য মেয়েটা এমন করছে। যদি তাকায় তাহলে তো চরিত্রহীন উপাধি দিয়ে দিতে পারবে। আবার এদিকে নিজের বুকে না দেখলে অনুরাগেরই লস। যাবে কোথায় সে? এই মেয়ে তাকে চতুর্দিক জ্বালাচ্ছে। উফকি জ্বালা! এই জ্বালা সহনের চাইতে মরণও ভালা। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামতে অনুরাগ বের হলো আয়নাকে নিয়ে। আনিতা বেরোনোর আগে আয়নাকে বলেছে, থেকো, দুজন দুজনকে দেখে রেখো। নিজের মধ্যকার ঝামেলা কখন এই বাইরের কারো সামনে প্রকাশ করবে না। সম্পর্কের মধ্যকার দুর্বলতা যদি কেউ জানতে পারে তাহলে সেখানেই আঘাত করবে। কেউ কাউকে ভালো নাই বাসলে কিন্তু আঘাত করো না। হুটহাট কেউ কাউকে ভালোবাসতে পারে না। ভালোবাসার জন্য অপর মানুষটাকে চিনতে হয়, জানতে হয়। বাহ্যিকতার প্রেমে না পড়লেও একসাথে থাকতে থাকতে মানুষ অপর মানুষের ভেতরের সত্তাটাকে ঠিকই ভালোবেসে ফেলে। আমাদের উপর তোমার অনেক অভিযোগ, সেটা জানি আমরা। সেসবের জন্য রাগ অভিমান আমাদের জন্য না হয় জমা থাক, অনুরাগের উপর নয়। আমরা ভুল করি, তাই আমরা মানুষ, নইলে তো ফেরেশতা হতাম। ভুল ক্ষমা করা যায়, আর যে ক্ষমা করে সে কখনো ছোট হয় না। আমাদের না করো, অনুরাগকে তো করো না, অনুরাগকে তো করা যায়। আয়না কথাগুলো চুপচাপ শুনলো। শায়লা বেগম চুপিসারে বলল, নাথ বউ, আমার দাদু ভাই কিন্তু তোমাকে ভালোবাসে, তাকেও বেশো, না হলে তোমার ঋণ আর ও বেড়ে যাবে তার কাছে। না হলে তোমার ঋণও আরো বেড়ে যাবে তার কাছে। তুমি ও একটু পুষিয়ে দাও না, দেখবে আসলে সবটা সুন্দর। ভালোবাসা খুব সুন্দর, একদিন ঠিকই বুঝবে। আয়না মাথা নাড়ালো শুধু। অনুরাগ ভুরু কুচকে সেদিকে তাকিয়ে থেকে ভাবলো, এই বুড়ি কি সলা পরামর্শ দিচ্ছে কে জানে। ভালো হয় নাকি উল্টো আমার পেছনে লাগে এই মেয়ে। কবে আমি একটু দেখতে পারবে আমার বউটা? জ্বালা রে জ্বালা, এই বউ হয় না ভালা। শায়লা বেগম চোখে টিপে দিল। তা দেখে অনুরাগ খুকু করে কেসে উঠলো। বাড়ির বাইরে চলে গেল। গ্রামের সরু রাস্তা দিয়ে গাড়ি এগোচ্ছে। আয়না তার পাশে বসা লোকটাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে ড্রাইভারকে বলল, মামা ওইদিকে কোথায় যাচ্ছেন? ছোট সাহেব যেখানে বলছে সেখানেই। আমাদের বাড়ি? হ্যাঁ। আয়নার মুখখানা খুশিতে জল করে উঠল। অনুরাগ আর চোখে তাকালো, আবার চোখ সরিয়ে নিল। কালো বোরখায় তার বউকে বেশ মানায়। একটা ভালো কাজ করেছেন বহুদিন পর, ধন্যবাদ। ধন্যবাদ তো তোমার চোখকে দেওয়া উচিত, বহুদিন পর একটা ভালো কাজ চোখে পড়লো বলে। না হলে এতদিন অনেক ভালো কাজ করেছি, তোমার চোখে পড়েনি। বচ্চার চোখ। আয়না হেসে ফেললো, বলল, চোখ আবার বজ্জাত হয় নাকি? হয় হয়, তুমি আস্ত একটা বজ্জাত। সাথে অনুরাগের হাতে জোরে খামচে দিল যেন কেউ। অনুরাগ হাত সরিয়ে নিয়ে বলল, রাক্ষসী। আপনি রাক্ষস। খুশি হলো অনুরাগ। হাতটা চিনচিনে ব্যথাও চলে গেল। বউ রাক্ষসী হলে জামাই তো রাক্ষস হবে। উঠোনের সামনে গাড়ি থামতে রূপা বের হয়ে এলো, পিছু পিছু বাড়ির সবাই। আয়শা বেগম বলল, ও মা, কি সুন্দর হইয়া গেছে আয়নামতি, নজর না লাগুক। আয়না ভুরু কুচকে বলল। এসব কি ডাকো আম্মা? আয়শা বেগম ফিসফিসিয়ে বলে, চৌধুরীর পোলা ভালো নাম দিছে, আমার পছন্দ হইছে। নামিরা হাসলো। অনুরাগের কোলে সায়ানও হাসলো, সাথে সাথে অনুরাগও হাসলো। আয়না সায়ানকে কোলে নিয়ে নিল, আদরে আদরে ভরিয়ে দিয়ে বলল, কেমন আছে আমার আব্বাটা? সায়ান খিক করে হাসতে লাগলো। কি সুন্দর হাসি! আব্বা আবদার করা শিখবে কখন থেকে? আবদার করলে আর আবদার পূরণ করতে করতে কাহিল হয়ে যাবে। করুক, আমারই তো আব্বা। আজহার সাহেব মেয়ে জামাইকে পেয়ে দারুণ খুশি, বলল, আজ থাক, আমি বাজারে যাই, তোর মায়ের হাতে ইলিশ খেয়ে যাবি। অন্য একদিন আব্বা, আজ তো অন্য কোথাও যাচ্ছি। খুব ভালো থেকো আব্বা। আজহার সাহেবের চোখে জল। জিজ্ঞাসা করেন, তুই ভালো আছিস মা? তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি আব্বা, আমার জন্য দোয়া করো। মা বাপের মোনাজাতের শুরুতেই সবসময় সন্তানরাই থাকে। যেদিন মা হবি সেই দিনই বুঝবি। আয়না আঁখি জ্বলে হাসলো। মায়ের কাছে গিয়ে বলল, আমার শরীরের যত্ন নিও, আব্বাকে দেখে রেখো। আমি আসবো এরকম মাঝে মাঝে। আবেগে গলে গেল মায়ের মন। বললেন, তুই ভালো থাক আমার বাসা, সুখে থাক। স্বামীর সংসার ওগুলোরে হেলাফেলা করিস না।
যে তোরে ভালোবাসে তারে ভালোবাসবি, যতখানি পাবি ততখানি দিবি, কম দিবি না আবার বেশিও দিবি না। কম দিলে ঋণী হবি, বেশি দিলে নিজেরে হারায় ফেলবি। 5 ওয়াক্ত নামাজ পড়বি আর জামাইয়ের লগে ভালো ব্যবহার করবি। সব সময় চোখ কান খোলা রেখে চলবি, মনে থাকবো? আয়না দুপাশে মাথা দুলালো। মনে থাকবে আম্মা। চৌধুরীর পোলা কোথায়? আছে বারান্দায়। আয়েশা বেগম সেদিকে পা বাড়ালো। আজহার সাহেব আয়নাকে বলল, তোর মা আবার কি বলে ফেলে কে জানে। বলুক। আয়েশা বেগমকে দেখে অনুরাগ দাঁড়িয়ে পড়ল। কোলে শায়ান খেলছে। অনুরাগের পকেট থেকে কলম নিয়ে আয়েশা কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, হনো চৌধুরীর পোলা, তোমারে কিছু কথা কই। আমার মাইয়ারে আমি আদর যত্ন করে মানুষ করছি। সে বাবা ভাইয়ের সুহাগে সুহাগে বড় হইছে। অভাব দেখছে ঠিক, কিন্তু আদর ভালোবাসার অভাব কখনো দেখেনি সে। আল্লাহ তোমার জন্য তারে লিখে রাখছে, তাই তোমার লগে ওর বিয়া হইছে। তারে ভালো রাখবা, জ্বর হইলে নিজের হাতে খাইয়ে দিবা, কিছুক্ষণ পর পর গরম চা দিবা, রাগ করলে রাগ ভাঙাবা, মাথা ব্যথা করলে মাথা টিপে দিবা, বুঝছো? ভেতরে ঘরে নামিরা আয়নাকে বলল, না আয়না দেখো, তোমার বরকে সব শিখিয়ে দিচ্ছে আম্মা। তো আমি কি করব? নামিরা হাসলো গাল চেপে। আয়েশা বেগম শেষমেশ অনুরাগকে বলল, যা তোমারে বলছি তা আমারটারও বলছি, মানে তোমার বউরে, বুঝছো চৌধুরীর পোলা? তোমার যদি সেবা না করে আমারে কইবা, ওর বিচার আমি করব। অনুরাগ চমৎকার করে হেসে ফেলল। চকচকে দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে তো অভিযোগের খাতা অনেক বড় আম্মা। ঠিক আছে, আজ থেকে নতুন করে আবার লেখা শুরু করব। কেন, তোমার লগে কি তেরামো করে নাকি? করে তো, অনেক কিছুই করে। আচ্ছা, পরের বার আসি, সব একদম লিখে নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক 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 আছে। আচ্ছা তাহলে আজ আসি, গ্রামে ফিরলে আবার আসবো। ঠিক আছে, ফিয়ামানিল্লাহ। সাবধানে যাইও বাপ, ভালা থাইকো। আগ্রাবাদের একটা বাড়িতে গিয়ে উঠল অনুরাগ। বাড়িটা সদ্য তোলা হয়েছে, চারিপাশে শুনশান নীরবতা। একটা প্রকাণ্ড বাড়ি। বাড়িটার প্রবেশ পথে একটা হাঁ করা সিংহের মূর্তি। আয়নার কপাল কুঁচকে এলো। গাড়ি থেকে নেমে অনুরাগকে বলল, কোথায় নিয়ে এসেছেন আমায়? আমি এখানে একা থাকতে পারবো না। তোমাকে একা ছাড়ছে কে? আপনি বাইরে যাবেন না? যাব। তাহলে আমি এখানে থাকবো না, ভয় লাগে আমার। এখানে একটা বুড়িমা আছে, ওনার সাথে থাকবে। এটাই আমাদের জন্য নিরাপদ একটা বাড়ি। বাড়িটার চারপাশে সুরক্ষা বাহিনী আছে, চিন্তা কিসের? আয়নামতি ভয়ও পায় নাকি? মস্করা করবেন না। অনুরাগ হাসলো, বলল, ভেতরে আসুন মহারানী। আয়না পা টিপে টিপে বাড়িটার ভেতরে পা রাখলো। সাদা ধবধবে চুলবালি কালো বর্ণের একজন বুড়ি লাঠি ঠকঠক করে এসে হাজির হলো। সোজাসুজি বলল, এসেছো তোমরা বউ জামাই? কিছুক্ষণ বিশ্রাম করো, আমি নাস্তা পানি পাঠাচ্ছি। রাতের ভাতের আয়োজন হচ্ছে। অনুরাগ আয়নার হাতটা ধরলো এক হাতে, অন্য হাতে সুটকেস ধরে নিয়ে যেতে যেতে বলল, ভয় পাচ্ছ নাকি? আরে এখানে আরো অনেকে আছে, রান্নাঘরে, অন্যান্য কাজে। বাইরে একটা বাগানও আছে, কাল দেখো। ভুতুরে বাড়ি, আলো থাকলেও কেমন যেন গুমট গুমট ভাব। আমি থাকবো না এখানে। একদম চুপ, সোজা চলো, না হলে বুড়িমাকে রাখছি। না। হেসে ফেললো অনুরাগ। খানিকক্ষণ ঘুমালো আয়না। রাজকীয় বেশভূষা, বাড়িটার মধ্যে কেমন আজব আজব কয়েকটা তৈলচিত্র দেয়ালে টানানো। অনুরাগ মাত্রই ঘরে ঢুকছিল, আয়নাকে ভয়ার্ত চোখে তাকাতে দেখলো তৈলচিত্রের দিকে। হেঁটে গিয়ে তৈলচিত্রটি নিয়ে ফেললো অনুরাগ। ঘরের এক পাশে রেখে দিয়ে বলল, ভয়ের কিছু নেই, খাবার চলে আসছে, খেয়ে নাও। আয়না খাট থেকে নেমে বলল, আপনি কোথায় গিয়েছিলেন? দেখুন হুটহাট কোথাও চলে যাবেন না, আমার ভয় হয়। কোথায় নিচে এসেছেন, কোথায় নিয়ে এসেছেন এটা আমায়? আরে চিন্তা নেই। দুজন পরিচারিকার দরজার করাঘাত শোনা গেল। বলল অনুরাগ। ভেতরে এলো তারা। খাবার রেখে চলে গেল। আয়না স্পষ্ট দেখলো দরজার বাইরে দাঁড়িয়ে তার দিকে একদৃষ্টে তাকিয়েছে সাদা শাড়ি আর সাদা চুলালা কুচকুচে কালো বুড়িটা। দেখতে ভয়ঙ্কর। শুকনো ঢোক গিলল আয়না। অনুরাগ দরজা বন্ধ করে দিল। আয়নার মতিভ্রম হলো, চুপচাপ খেয়ে নিল অনুরাগের কথায়। অনুরাগ বলল, বিছানা তৈরি আছে, তুমি ঘুমাও, আমি বারান্দায় আছি। কিছু ফোন কল সেরে নেওয়া বাকি আছে। আয়না দুপাশে মাথা নাড়ালো। আবার মনে হলো বুড়িটা কোথাও যেন দাঁড়িয়ে তাকে দেখছে। অনুরাগ বের হয়ে গেল ঘর থেকে। আয়না গুটিসুটি মেরে শুয়ে পড়লো, গায়ের কাঁথা টেনে নিল। তার কিছুক্ষণ পরে মিটিমিটি করে আলো জ্বলতে নিপতে লাইট বন্ধ হয়ে গেল ঘরের। আয়না জোরে চেঁচিয়ে উঠলো, ডাকলো, প্রফেসর কোথায় আপনি? আল্লাহ, আমার ভয় করছে প্রফেসর। কোনো সারা শব্দ পাওয়া গেল না, শুধু ঘড়ির কাঁটার শব্দ ছাড়া। আয়না স্পষ্ট দেখলো ঘরের দরজা খুলে গিয়েছে। সামান্য আলো এসে পড়েছে সেখানে। ঢুকছে শাড়ি পরা একটি অবয়ব। আয়না যেন চেঁচাতে চেয়েও চেঁচাতে পারলো না। গলা ছুলো, দু হাত দিয়ে ডাকলো,
প্রফেসর প্রফেসর শেষেরটাতে আওয়াজ হলো বেশ, তত্তর করে ঘেমে উঠলো আয়না। বেশ ভালো করে অনুভব করলো পেছন থেকে তাকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে কিছু একটা। আয়না কাঁপতে কাঁপতে হালকা হালকা কান্নায় ভাসলো, কম্পিত গলায় বলল, কে? আমি। আয়না নেতিয়ে গেল, সর্বশান্ত হয়ে গেল। উন্মুক্ত ঘাড়ের কাছে নরম শীতল স্পর্শ টের পেল। নিজের সকল আক্রোশ থেকে তেজ গলায় বলল, আপনি খারাপ শত্রু আমার। কেউ কখনো আমায় এতটা ভয় দেখায়নি। আমি ভয় দেখাইনি, তুমি আমাকে ঠিকই দেখেছো ঘরে আসতে। আমি ছাড়া আর কে আসবে? রিল্যাক্স আয়নামতি। আয়নার কপালে ঘাম ছুটল। আলো অন্ধকারে অনুরাগ টের পেল ভয়ে জড়সড় হয়ে যাওয়া আয়নার ঠান্ডা হাত। হাতের আঙ্গুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল নিয়ে তার গালে লাগিয়ে রেখে বলল, আরে হাত এত ঠান্ডা কেন? তুমি তো সাহসী মেয়ে, এত সামান্য ব্যাপারে কেউ ভয় পায়? লোডশেডিং হতেই পারে। আয়না তাড়াতাড়ি সামনে ফিরল, গুটিসুটি মেরে অনুরাগের বক্ষে শায়িত হয়ে বলল, আমি সত্যি বলছি, আপনি যদি আর ভয় দেখান আমি এক মুহূর্ত আর এই বাড়ি থাকবো না। ওই বুড়িটাকে আমার ভীষণ ভয় লাগে। আমি একা থাকবো না এই বাড়িতে। এভাবে যদি স্বইচ্ছায় আসতে তাহলে কথা দিতে পারতাম তোমাকে ছাড়া কোথাও যাব না, কিন্তু তুমি তো কারণে এসেছো। আপনি অকারণে ধরে রাখুন। অনুরাগের ঠোঁটের কোণায় তখন বিশ্বজয়ের হাসি। বুকে থাকা রমণী কাঁপতে কাঁপতে স্থবির হয়ে পড়ল। কারণে হোক কিংবা অকারণে অনুরাগের পিঠে শার্ট খামচে ধরে জানান দিল, যাবেন না, ওই বুড়িটা আমায় মেরে ফেলবে। ফজরের নামাজ পড়ে আয়না ঘর থেকে বের হলো। উদ্দেশ্য নিচে যাওয়া, বাগান দেখবে। কিন্তু দোতলায় সিঁড়ি বেয়ে নিচে ঘরে নামতেই অদ্ভুত এক আওয়াজ ভেসে এলো কোথা থেকে। কারো গলার আওয়াজ, যেন কে কারো মুখ চেপে ধরেছে। দোয়া দুরুদ পড়ে নিল আয়না, শাড়ির আঁচলটা টেনে ভালো করে মাথায় দিল। এদিক সেদিক তাকাতেই আওয়াজটা আরো ভারী হতে লাগলো। আয়না আবারও দোতলায় উঠে গেল। কোন ঘর থেকে এই আওয়াজ আসছে? আয়না ভয়ে ভয়ে পা বাড়ালো। কেউ বোধহয় বিপদে পড়েছে। কাউকে তো দেখাও যাচ্ছে না। এখনো ভালো করে ভোরের আলো ফোটেনি। অনুরাগকে ঠেলে ঠুলে মসজিদে পাঠিয়ে দিয়েছে আয়না। লোকটা ইদানিং ভীষণ পাজি হয়েছে। মাঝরাত অবধি ফোন গুতাগুতি করবে, হ্যালো ট্যালো করবে, তারপর সকালে ঘুম থেকে উঠতে চাইবে না। কত নাম গায় তার মা দাদি। কাদের ছেলে নাতি নামাজ পড়া ছাড়া ভাত মুখে নেয় না। আগে তো সব ঠিকঠাক ছিল, এখন কি হলো? লোকে শুনলে কি বলবে? বলবে বিয়ে করার পর নামাজ পড়ায় আলসেমি এসে গেছে, পিটিয়ে পিটিয়ে মসজিদে পাঠাবে আয়না। তার উপর কোনো রকমের অপবাদ আসতে দেবে না সে। কি পেয়েছে ওই লোকটা? এলোমেলো ভাবনা সুতো ছিল বেশ অনেক পথ আসার পর। এই বাড়িটা সত্যিই অদ্ভুত। আওয়াজ আরো ঘন হয়ে এলো। আয়না কালো কাঠের একটা দরজা দেখতে পেল। অন্য ঘরের দরজাগুলো বাদামি রঙের, এটির রং কালো কেন? আয়না হেঁটে গেল সেদিকে। আওয়াজ এই ঘর থেকে আসছে, কিছু নড়াচড়ার আওয়াজ। মনের ভুলও হতে পারে। কারো গর্জনে বুক কেঁপে উঠল আয়নার। মনে পড়ে গেল বুড়িটার কথা। পিছনে ফিরল সে। ভয়ার্ত চোখে বুক কাঁপছে, হাত পা ঠান্ডা হওয়ার মতো অবস্থা। সাদা শাড়ি আর সাদা চুল, অথচ মুখটা বিচ্ছিরি রকমের কালো এবং কুৎসিত। মনে হচ্ছে ইচ্ছে করে এরকম সেজেছে বুড়িটা। কালকের চাইতেও আজকে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে বুড়িটাকে। আয়না মনে সাহস আনলো। শুকনো ঢোক গেলে কিছু বলার আগে ভেসে এলো, কি চাই ওখানে? তুমি ওখানে কি করছো মেয়ে? আমি আসলে কি আসলে আসলে করছো? সোজা ঘরে যাও। এদিকে আরেকবার দেখলে হাত পা কেটে ঘরে বসিয়ে রাখবো। এত বড় ধমক শুনে আয়না চোখ চলচল করে উঠল। নীরব হয়ে তাকিয়ে রইল সে। এক পাও নড়ল না। বুড়িটার চোখ স্বাভাবিকের চাইতে বড় হলো। আয়না বুড়িটাকে আগাগোড়া দেখলো। লাঠি ধরলেও এখনো অনেক তরতাজা বুড়িটা। মনে হচ্ছে না লাঠিতে ভর দিয়ে চলতে হচ্ছে বুড়িকে। তবে বুড়ির চোখের দিকে চোখ ফেলতে দুপা পিছিয়ে গেল আয়না। চোখ বড় বড় করে হিংস্র দৃষ্টিতে বুড়ি তাকিয়ে রয়েছে তার দিকে। আয়না আরো কয়েক পা পিছিয়ে গেল। বুড়ি এগিয়ে আসতে আয়না দৌড় লাগালো। এক পাও এগোতে পারল না। খেয়ালই ছিল না তার পেছনে দেয়াল। কপালে আঘাত পেয়ে সেখানেই ছিটকে পড়ল। উপর থেকে নিচে মেঝেতে পড়ে যাওয়ায় সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললো আয়না। বুড়িটা হাই হাই করে উঠল। কপাল অবধি থাকা শাড়ির আঁচলটা নাক অবধি টেনে নিয়ে হাঁটা ধরল অনুরাগের ঘরের দিকে। বউ রেখে এই পোলা গেল কই? নামাজ পড়ে এসে অনুরাগ তার ঘরের বাইরে কয়েকজন পুরুষ মহিলাকে দেখতে পেল। কি সমস্যা? ঘরের সামনে দাঁড়িয়ে কেন? তাদের পেছনে গিয়ে বলল। ভয়ার্ত চোখে তাকালো লোকগুলো। মহিলাগুলোর মুখ ঢাকা পড়েছে ওড়নার আঁচলের নিচে। বজ্র গম্ভীর স্বরে অনুরাগ বলল, আরে কি হয়েছে? আয়নামতি কোথায়? ওর কিছু? উৎকণ্ঠিত শোনা গেল কথাগুলো। সরতে না বলে এগিয়ে গেল অনুরাগ। সরে পড়ল সবাই। দেখলো আয়না বিছানায় শায়িত।
চোখের নিচে কালো দাগ জমে গেছে এই অল্প সময়। পাশে বসা দুজন মহিলা। বুড়ি মাথার উপর দাঁড়িয়ে আছে, মুখটা দেখা যাচ্ছে না ভালো করে। অনুরাগ এগিয়ে গেল। সে বেরোনোর সময়ও তো আয়নামতি ঠিক ছিল, একদম সুস্থ সবল। এখন হঠাৎ করে কি হলো? অনুরাগ আসতেই মহিলা দুজন সরে গেল। অনুরাগ পাশে বসে মুখটা ধরে ফিরাতেই ভরকে গেল, কপালে চোখ পড়তেই। আলতো হাতে ফুলে রক্ত জমাট বেঁধে থাকা কপালটাতে হাত ছুঁয়ে বলল, এসব কি করে হলো? তোমরা কোথায় ছিলে সবাই? কি করে হলো? সাহেব, আমরা তো ঘুম থেকে এই মাত্র উঠলাম। বুড়িমার চেঁচামেচি শুনে গিয়ে দেখলাম বৌরানী মেঝেতে পড়ে আছে অজ্ঞান হয়ে। রাগান্বিত চোখে বুড়িটার দিকে তাকালো অনুরাগ। বুড়ি ঘোমটার আড়ালে থেকে বলল, বাছা, তোমার বউটারে আগে ডাক্তার দেখাও, বেশি আঘাত পেয়েছে বেচারি। বললাম এভাবে দৌড়াইও না, শুনলো না মাইয়াটা। আমি কি বাঘ না ভাল্লুক? ও আপনাকে ভয় পায় যখন আপনি ওর সামনে না পড়লেই তো হয়। কাল রাতে খাবার টেবিলে ও খেতে যায়নি আপনার জন্য। চিনতে মিশতে তো সময় লাগবে। তুমি আমার ওপর রাগ করে দেখাও বাছা, আগে বউ বাঁচাও। অনুরাগ পাজা কোলে করে তুলে নিল। আয়নাকে বলল, ড্রাইভারকে ঘুম থেকে ডেকে তুলো কেউ, সোজা ডাক্তার বাড়ি যাব, তাড়াতাড়ি। ড্রাইভার তাড়াতাড়ি ছুটে এলো, গাড়ি ছাড়লো দ্রুত। অনুরাগের পরিচিত ডাক্তার বাড়ি পৌঁছে গেল অতি শীঘ্রই। পরিচিত সুবিধার্থে ডাক্তার তাড়াতাড়ি ব্যথার ইঞ্জেকশন পুশ করে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। আয়নার অনুরাগকে বলল, মারাত্মকভাবে ফুলে গিয়েছে, রক্ত জমাট বেঁধে গিয়েছে, ফেটে রক্ত পড়ে গেলে আরো ভালো হতো, বুঝলেন? অনুরাগ উদ্বিগ্ন গলায় বলল, এখন পরে কি কোনো মারাত্মক ক্ষতি হবে? আরে রক্ত জমাট বাঁধা স্থান থেকে তো জমাট রক্ত সরিয়ে ফেলার জন্যই তো ওষুধ দেব। চিন্তা নেই আপনার, চিন্তা নেই। তবে সারতে একটু সময় লাগবে, এই আর কি, বুঝলেন? আয়না চোখ খুলল প্রায় আরো 10-12 মিনিট পরে। ব্যথার কারণে চোখও ভালো করে খুলতে পারল না। অনুরাগ গিয়ে ধরল তাকে, বলল, আয়নামতি, তুমি কি হাঁটতে পারবে নাকি আমি? আয়না নিজেকে সরিয়ে নিল, মিনমিনে গলায় বলল, দরকার নেই আপনাকে। ডাক্তার হেসে ফেলল, ছোট্ট করে বলল, রাগ করেছে আপনার মিসেস? অনুরাগ বিড়বিড় করে বলল। সে তো আজন্ম রাগ আমার উপর। গাড়িতে চেপে বসতে অনুরাগ বলল, বলেছিলাম আমি না আসা অবধি ঘর থেকে বের না হতে। বলিনি? আমার কথা শোনোনি কেন? আয়না চোখ ব্যথায় ভেজা এমনিতে, তার উপর অনুরাগের ধমকাধমকি। বুড়ির কথা বললেও বিশ্বাস করবে না। আয়না শুধু বলল, আমাকে মেরে ফেলার জন্যই এখানে এনেছেন, আমি বুঝতে পারছি। আপনার তো কিচ্ছু হবে না আমি মরে গেলে। 2-1 দিন আফসোস থাকবে, তারপর নেচে নেচে আবার বিয়ে করতে যাবেন আরেকটা। সুন্দর দেখে, লম্বা দেখে, 10 লাখ টাকা পণ নিয়ে। ক্ষতি সব আমার পরিবারের হবে, আমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে। কষ্ট হচ্ছে, তারপরও এত কথা বলতে চাচ্ছ কেন? আমি বুঝতে পারছি না আয়নামতি। আমার কষ্ট হচ্ছে, আপনাকে বলেছি আমি। এত বেশি কেন বুঝেন? আমি বুঝতে পারি। সেই জন্যই ওই জাহান্নামে নিয়ে যাচ্ছেন আবার। চলে যাব শীঘ্রই। তোমাকে এই অবস্থায় দেখলে মা বকবে আমায়। আপনার কাজ তো কিছুই হলো না, পরে তো আবার আমার দোষ দিবেন। আমার জন্য সব শেষ, হ্যান-ত্যান। কপালে হাত দিল আয়না। বারবার করে বলছি কথা না বলতে। কতটুকু আঘাত পেলে মানুষ অত সময় ধরে অজ্ঞান থাকে? কাজের গুলি মারো। রাগগুলো তো আমার উপরই দেখাচ্ছেন, বুঝতে পারছি আমি। সহানুভূতি দেখাবেন না আমায়। আমার সহ্য হয় না দয়া, সহানুভূতি। আমার সবকিছুতেই তোমার দয়া আর সহানুভূতি মনে হয়। ভালো চোখে দেখেছোটা কি? আমার দোষগুলোই তোমার চোখে পড়ে। শালা আমিও বেকুব, এসব ভীতু টিতু নিয়ে এখানে উঠেছি। কপালে হাত চেপে গাড়ির সিটে হেলান দিল আয়না। গাড়ি একটু উপর নিচ হওয়ায় লাগলো কপালে শব্দ করে উঠল। অনুরাগ দাঁত চেপে বলল, বলেছি এদিকে আসতে। যাব না। বাড়িটাতে ফিরতেই আবারও বুড়ি মুখোমুখি আয়নার। তবে বুড়ির মুখটা ঢাকা। আয়না অনুরাগের পেছনে গিয়ে দাঁড়ালো। অনুরাগ বলল, সবটা তোমার মনের ভয় আয়নামতি, কিচ্ছু হবে না। আমি আজকে এই গ্রামে ফিরবো। আমি ফিরবো না। আগে ঘরে চলো। বাছা, তোমার বউ কি খাবে বললো ডাক্তার? চাপ দিয়ে খেতে হয় এমন খাবার দিবেন না, নরম খাবার দিবেন। ঠিক আছে। আয়নার হাত ধরে নিয়ে গেল অনুরাগ। যেতে যেতে আয়না বলল, আপনি আমার হাত ধরেন কেন হুটহাট? আমি আপনাকে এখনো মানতে পারিনি। ভাববেন না সব স্বাভাবিক হয়ে গেছে। অনুরাগ তাকালো না, হাতটা ছেড়ে দেওয়ায় ঝরে পড়ল। তারপর গটগট পায়ে হেঁটে চলে গেল। পায়ের আওয়াজে রাগের আভাস স্পষ্ট। আয়নার এগোলো না, শরীর খারাপ লাগছে। তবে
পেল না। বুড়ি এসে দাঁড়িয়েছে তার পেছনে। দুপুরের খাবার খাওয়া শেষ হওয়ার কিছুক্ষণ পরপরই নিচের ঘরে অনেকগুলো লোকজনের গলার আওয়াজ শোনা গেল। অনুরাগের সাথে কথা বলতে এসেছে আয়না, তাই নিচে গেল না। সকালে যে ঘরটার দিকে গিয়েছিল সেদিকেই পা বাড়ালো। প্রফেসর এখন বাড়িতে আছে, সমস্যা নেই। বুড়িকেও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। আয়না দ্রুত পা বাড়ালো। ঘরটার সামনে গিয়ে মৃদুস্বরে আওয়াজ করে ডাকলো, কেউ আছেন ওখানে? সাথে সাথে কিছু অচেনা শব্দ বের হলো। নড়াচড়া শব্দ পাওয়া গেল। মাথা ব্যথা বেড়ে গেল আয়নার। দেখলো দরজায় তালা দেওয়া, বেশ পুরনো একটা তালা ঝুলছে। দুইজন মহিলা এসে দাঁড়ালো আয়নার পেছনে। আয়না পিছু ফিরে তাদের দেখে ভড়কে গেল। কি খুঁজছেন আপনি? আয়না আমতা আমতা করে বলল, চাবি, এই ঘরের চাবি। মহিলা দুটো চুপচাপ দাঁড়িয়ে রইল। আয়নার কিছু দূর চোখ দিতেই বুড়িটাকে দেখতে পেল। অনুরাগের সামনে একদম নাক অব্দি ঘোমটা টেনে রাখে। আয়না বলল, আমাকে এই ঘরের চাবিটা দিন। চাবি নেই। গর্জন ভেসে এলো একজন বৃদ্ধার গলার আওয়াজ এত টনটনে। আয়না বলল, আমি প্রফেসরকে ডেকে আনছি, এই ঘরের দরজা আমিই খুলবো। কি লুকিয়ে রেখেছেন এখানে? শোনো মেয়ে, এই বাড়ির সব কিছু জানবে এমন কোনো কথা নেই। এটা তোমার স্বামীর বাড়ি নয়। বাড়ি হবে। এই বাড়ি উনি কিনে নেয়ার পরিকল্পনা করেছেন। আর বাড়ির মালিক বিগত 3 বছর ধরে ইন্ডিয়ায় বসবাসরত। এখানে তেমন কিছু থাকার কথা নয়। আপনি তো ওনার সামনে আমার সাথে শক্ত গলায় কথা বলেন না। বুড়ি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। আয়না শুকনো ঢোক গিলল। তারপর দ্রুত পায়ে হেঁটে চলে গেল ঘরে। অনুরাগ তখনই ঘরে এলো। আয়না বলল, ওই কালো দরজার ঘরের চাবিটা আমায় এনে দিন। অনুরাগ গেল আর বুড়ির কাছ থেকে চাবিটা এনে দিল। আয়না চাবি পেয়ে খুশি হলো। অনুরাগ অন্যদিকে তাকিয়ে বলল, যাব না কোথাও, ভয় পাই না আমি। ঠিক আছে, না বললে তো আবার আমারই দোষ। আমি রাতেই ফিরবো। আমি আপনার ফেরার অপেক্ষায় থাকি না। ভুলে গিয়েছি, দুঃখিত। বলেই চলে গেল অনুরাগ। আর যেতে যেতে ভাবলো এমন একটা দিন আসুক যেদিন আয়নামতি তার জন্য খুব অপেক্ষায় থাকবে। আর সে সেদিন ভুলেও ফিরবে না। দিনটা হয়তো তার দেখার সুযোগ হবে না, কিন্তু আসুক এমন একটা দিন। খুব ভয়ঙ্করভাবে আয়নামতি অনুভব করুক তার অনুপস্থিতি। আয়না অনুরাগে যাওয়ার দিকে তাকিয়ে বলল, ধুর, আমি ওভাবে বলতে চাইনি। অনুরাগ যেতে আয়না চাবি নিয়ে বের হয়ে গেল ঘর থেকে। দৌড়ে উপস্থিত হলো ওই ঘরের সামনে। দুজন মহিলাকে চুপিসারে ডেকে বলল, বুড়ি আসলে বলবেন আমায়। মহিলা দুটো আওয়াজ করলো না। আয়না চাবি লাগালো তালায়। বেশ খানিকক্ষণ মোচড়ামুচড়ি করার পর যখন তালা খোলার সময় হয়ে এলো, তখনই চোখে অন্ধকার নামলো আয়নার। মাথার পিছনে শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ঢলে পড়লো আয়না। বুড়ি এসে লাঠি দিয়ে আয়নাকে ঠেললো। অতঃপর সবাইকে ডেকে বলল, এই মেয়ের এমন হাল করো যেন ওই চৌধুরীর ঢাল না হতে পারে। এই মেয়ে সব কিছু বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাড়াতাড়ি কর, না হলে মরবি। একজন মহিলা বলে উঠল, সগিরের উপর দিয়ে ফেলেন, ও সামলাবে। না না, ওগুলো দিয়ে কোনো কাম হবে না। ওসব করার সময় নেই। ওই চৌধুরী টের পেলে জীবন্ত কবর দেবে। হাত পা ভেঙে যায় এমন কিছু কর, যাতে হাঁটতে না পারে, হাত নড়াতে না পারে। বাড়িতে তো আমরা ছাড়া কেউ নাই। দোতলার সিঁড়ি থেকে লাথি মেরে ফেলে দেই। তাই কর। ভয় যখন পায় তখন একা ফেলে আসলি কেন? ওকে গ্রামের বাড়ি রেখে না হয় রেখো আসতি। যাবে না বলেছে রাশেদ ভাই। তেড়া ওই মেয়ে। তোর এভাবে একা রেখে আসা উচিত হয়নি। ছোট্ট মেয়ে এখনো, ওখানে কাউকে চেনে না, জানে না। ওরা সবাই আমার বিশ্বস্ত লোক। আমি যতবারই এখানে আসি ততবারই এই বাড়িতে উঠেছি। মাও কতবার থেকে গেছে। বুড়িমা খুব ভালো মানুষ। আমি সবাইকেই চিনি। তারপরও তুই মিটিংটা শান্তিতে সারতে পারবি? পারলে যা। রাশেদের কথায় চিন্তা আরো বাড়ল। অনুরাগের বলল, আমি একবার বাড়ির ফোনে ফোন লাগাই। কর। অনুরাগ ফোন দিল। কয়েকবার রিং হলেও কেউ ধরলো না। শেষমেশ বুড়ি ধরলো। আয়নামতি কোথায় বুড়িমা? তোমার বউ ঘুমাইতেছে বাছা। আচ্ছা, একটু দেখে রাখবেন। আচ্ছা, চিন্তার কিছু নেই। তারপরও চিন্তা কমলো না অনুরাগের। 2 ঘন্টার বৈঠক আধা ঘন্টায় শেষ করে ফেললো। তারপরই রওনা দিল। তবে বাড়ি ফিরতে দোতলার সিঁড়ির নিচে শাড়ি পরা একটা রমণীর নিথরদেহ পড়ে থাকতে দেখলো সে। আশেপাশে অনেকেই দাঁড়ানো। পা দুটো যেন মুহূর্তে অচল হয়ে পড়ল অনুরাগের। টলমল পায়ে হেঁটে গেল সে। বসে নিজের বাহুডোরে তুলে নিল আয়নাকে। গাল ছুঁয়ে কোমল স্বরে ডাকলো, আয়নামতি, তুমি আমার সাথে এইবার বেশি অন্যায় করে ফেলছো। আমি আর সহ্য করতে পারছি না। চোখ খোলো আয়নামতি। বাকিরা সবাই ছুটে এলো। দল বলে বলল,
আমাদের কথা না শুনেই দৌড়ে নামছিল। পড়ে গিয়েছে সাহেব। বউরানীর এমনিতেও মাথায় চোট পেয়েছিল, মাথা ঘুরছিল হয়তো। কারো কথা শুনে না আপনার বউ। ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। হাত পা ভীষণ ঠান্ডা। আমি আসি, খুন করে ফেলবো সবাইকে। ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড়ল অনুরাগ। মুখে ঘষা লেগে ছিঁড়ে গিয়েছে, হাতটা আলগা দেখাচ্ছে। অনুরাগের বুক কাঁপলো দুরু দুরু। কি উত্তর দিবে সে আয়ানকে, আজহার সাহেবকে, আয়েশা বেগমকে? সে কেন এই মেয়েকে একা ছাড়তে গেল? ডাক্তার জানালো হাতের পেশিতে আঘাত পেয়েছে ভীষণ। কপালে যেখানে চোট পেয়েছিল সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আর কোমরে আর বুকে আঘাত পেয়েছে। পায়ের দুটো আঙ্গুল জখম হয়েছে। এত আঘাত দিচ্ছেন কেন বলুন তো? কপালের ব্যান্ডেজ তো এখনো নতুন, তাই না? আয়না চোখ খুলল প্রায় মাঝরাতে। অনুরাগ কাউকে জানায়নি, আয়নাকে নিয়ে চলে যাবে গ্রামে। আয়না চোখ খুলে অনুরাগকে দেখে হু হু করে কেঁদে দিল। অনুরাগ বলল, ভীষণ জেদি তুমি, ভালো না এতটা। আমার ভুলটা শোধরানোর একটা সুযোগ তুমি ইচ্ছে করেই দিচ্ছ না। আয়না নিভু নিভু চোখ বন্ধ করে বলল, আমাকে ওরা মেরেছে প্রফেসর। আপনাকেও মারবে ওরা। ওরা আপনার শত্রু, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখন কোনো কথা নয়, তুমি সুস্থ হও, বাকিটা পরে দেখবো। আয়না চোখ খুলল, বলল, আপনাকে ওরা মেরে ফেলবে প্রফেসর। তুমি তো খুশি হবে। না, আমি চাই না এমনটা। অন্যায় সমর্থন করি না আমি। আমার সাথে তো রোজ রোজ অন্যায় করছো, তার বেলা আমি করব, আর কাউকে করতে দেব না। অধিকার না, আমি অনধিকার চর্চা করতে চাই না। হৃদয়হীন পাথর। সকাল 7টা কিংবা 8টা তখন। অনুরাগ চায়ের মগে চুমুক দিতে দিতে দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। সালোয়ার কামিজ পরা একজন মহিলা পেছন পেছন এসে বলল, সাহেব, বউরানীকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি চলে এসেছে। আমি যাচ্ছি, তুমি যাও। মহিলাটা চলেই যাচ্ছিল। অনুরাগ আবারও ডাক দিল, কালকে তোমরা সবাই ছিলে কোথায়? একটা মানুষ ওভাবে সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছিল, আর তোমরা কি তখন গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছিলে? মেয়েটা ভালো করে মুখটা ঢেকে নিয়ে বলল, আমরা মেয়েরা সবাই তো রান্নাঘরে ছিলাম সাহেব। তোমরা কয়জন যেন? 6 জন। 4 জন মহিলা, 2 জন পুরুষ। জি সাহেব। তাহলে তোমাদের 3 জন ছাড়া আরেকজনকে দেখি না কেন? বুড়িমা ছাড়া সবাই এক রঙের কাপড় পরি, তাই হয়তো বুঝেন না সাহেব। গতবার যখন এসেছি তখন তো অন্য 2 জন ভদ্রলোক ছিল, করিম আর বাবলু। ওদেরকে কাজ থেকে আউট করে দিয়েছে নাকি? জি সাহেব। আরেকটা কথা বলো, আয়নামতি কেন বললো তোমরা ওকে মেরেছো? বউরানীর মাথা খারাপ হয়ে গেছে সাহেব। বলেই মেয়েটা জিভে কামড় দিল, সাথে সাথে বলল, দুঃখিত সাহেব, ওরকম ভাবে বলতে চাইনি। আসলে বউরানীর বোধহয় আছরের সমস্যা আছে। ওসব কিচ্ছু নেই, এখানে কোনো গোলমাল আছে। 6 জন মানুষ থাকতে একটা মানুষ ওভাবে সিঁড়ির নিচে পড়ে থাকে কি করে? ঠিকঠাক কাজ করো, নয়তো এই বাড়ি কেনার সাথে সাথে তোমাদের এখান থেকে আউট করে দেব। কাজের মানুষের অভাব হয় না টাকা দিলে। না না সাহেব, মন দিয়ে কাজ করব, কাজ কেড়ে নিবেন না। আমরা 6 জনের তো অনেক কাজের দায়িত্ব সাহেব। বুড়িমা তো কোনো কাজই করে না। এইবার থেকে মন দিয়ে কাজ করব। ঠিক আছে, যাও। তোমাদের মালিক আসছে এই সপ্তাহে, এই মাসের বেতন উনিই দেবেন। আগামী মাস থেকে আমি। ঠিক আছে? ঠিক আছে সাহেব। যাও, আর আয়নামতিকে জোর করে হলেও কিছু খাওয়াও। ওষুধ খেতে হবে ওর, তারপর চলে যেতে হবে। বেয়াদবি মাফ করবেন সাহেব, কাজটা আপনি করলে ভালো হতো। উনি আমাদের সহ্য করতে পারে না। ঠিক আছে, আমি যাচ্ছি। আয়না তখন ওর বিছানার সাথে লেপ্টে, গা ছেড়ে দেওয়া, প্রচন্ড ব্যথা পুরো শরীরে। ডান হাতটা ব্যান্ডেজে মোড়ানো গলার সাথে, কপালটাও ঢাকা সাদা ব্যান্ডেজে। এলোমেলো ঢিলে হয়ে আসা মাথার লম্বা বেনুনিটা অবহেলায় পড়ে আছে আয়নার পাশে। চেহারার উজ্জ্বলতা ফ্যাকাশে রঙে ঢাকা পড়েছে, চোখের নিচে কালো দাগ বসে গেছে। খাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে অনুরাগ ভাবলো, আয়নাকে এই অবস্থায় দেখলে কেমন প্রতিক্রিয়া হবে সবার। অনেক সেবা যত্ন দরকার আয়নার, কিছু মুখেও নিতে চাচ্ছে না। এভাবে চলতে পারে না। আয়নাকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে, সে এখানে থেকে যাবে, কাজ শেষ হলেই চলে যাবে। কিন্তু আয়না চোখ মেলার সাথে সাথেই বলে উঠল, প্রফেসর, আপনি আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছেন? আমি কোথাও যাব না। আগে খাওয়া, পরে কথা। না, আমি যাব না প্রফেসর। যেতে হবে না, খেয়ে নাও, ওষুধ খেতে হবে। নাক টানলো আয়না, নিজেকে আগাগোড়া দেখে ফুপিয়ে উঠল, বলল, ব্যান্ডেজ, রশি এগুলো খুলে দিন। আমি এভাবে থাকতে পারবো না, আমার কষ্ট হচ্ছে। তোমার হাতের পেশিতে আঘাত লেগেছে, হাত ভেঙে গেছে তোমার, বুঝতে পারছো? একদম মাথা খারাপ করবে না, চুপচাপ বসো, খাইয়ে দেই।
না, খাবো না। এগুলো খুলে দিন আগে। পায়ের আঙুলের গুলো খুলে দিন, তাহলে খাবো। অনুরাগ আর না পেরে গর্জে বলল। একদম চুপ। আরেকটা কথা বললে খুব খারাপ হবে। আয়না ফোপাতে থাকলো। অনুরাগ প্লেট নিয়ে গিয়ে আয়নার পাশে বসলো। ভাত মেখে খাইয়ে দিতে গেল, আয়না মুখ ফিরিয়ে রাখলো। বাড়িতে পাঠিয়ে দেবো নইলে। রেগে তাকালো আয়না। অনুরাগ চোখ তুলে তাকালো না, লোকমা মুখ বরাবর তুলে দিয়ে বলল। তাহলে খেয়ে নাও। আয়না বহু কষ্টে খেয়ে নিল। ওষুধ খাওয়ালো অনুরাগ। আয়না খাওয়ার পরপরই ঘুমে ঢলে পড়লো। অনুরাগ তার গায়ে কাঁথা জড়িয়ে দিল। চলে যাওয়ার সময় কপালে ব্যান্ডেজের উপর আলতো করে চুমু বসালো, বলল। আমি তোমার সাথে এমন পরিণতি কখনো চাইনি আয়নামতি। তারপর দ্রুত পায়ে নিচে বারান্দায় চলে গেল। সগিরকে গিয়ে বলল। ঘুমন্ত অবস্থায় নিয়ে যেতে হবে। আমি সন্ধ্যায় ফিরে আসবো আবার। আচ্ছা সাহেব। টান টান উত্তেজনা তখন অনুরাগ ছাড়া আর সবার মধ্যে। সব ঠিকঠাক, কিন্তু বিপত্তি ঘটলো যখন আয়নাকে গাড়িতে বসানো হলো। অনুরাগের কাঁধে মাথা রাখতে আয়নার চোখ ছুটে গেল। চারিপাশটায় চোখ বুলিয়ে সে বলল। আমি গাড়িতে কেন? অনুরাগ কিছু না বলে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলল, কিন্তু আয়নার জন্য পারল না। সে চেঁচিয়ে উঠল। আপনি আমাকে রেখে আবার চলে আসবেন? হ্যাঁ, আমার অনেক কাজ এখানে। গ্রাম থেকে শহরে আসা যাওয়া করতে পারবো না আমি। আর এখানে সবাই আমাকে ভালোবাসে। আমি মাসের পর মাস এই বাড়িতে থেকেছি। তুমি চুপ থাকো। আয়না অনুরাগের হাত থেকে ছুটে গিয়ে গাড়ির কাচের সাথে বাড়ি খেলো। মাথায় বলল। এক্ষুনি দরজা খুলুন, এক্ষুনি। আমি যাব না, সত্যি বলছি। আমি সব শেষ করে দেব। আমাকে নিয়ে যাবেন না। আমি এখন যাব না। যদি যাই আপনি আর এখানে আসতে পারবেন না। এগুলো কেমন শর্ত আয়নামতি? পাগল হয়ে গেছো তুমি? ড্রাইভার, গাড়ি ছাড়ো। আয়না জোরে কামড়ে ধরল অনুরাগের হাতের বাহু। ছাড়ল বেশ সময় ধরে। অনুরাগ স্তব্ধ হয়ে গেল। ড্রাইভারকে বলল। তাড়াতাড়ি নামো, পানি আনো। কামড়ে শেষ করে দিল। এতই যখন জামাই দরদি, তখন হাত পা ভাঙলে কেন? আশ্চর্য মেয়ে মানুষ। আয়না বারবার নাক টানলো। বাম হাতটা দিয়ে গাল মুছতে মুছতে বলল। আপনাকে মেরে ফেলবো আমি। সেজন্যই তো থেকে যাচ্ছ। তোমার হাতে আমি মরতেও রাজি আছি আয়নামতি। তাহলে আমার ঘরে নিয়ে যান। আমি কেন নিয়ে যাব? তোমার যেতে ইচ্ছে হলে যাও। গাড়ির দরজা খুলে দিন, তাহলে আমি যেতে পারবো। হাঁটতে পারি আমি। অনুরাগ কোলে নিয়ে নিল চট করে। এগিয়ে যেতে যেতে বলল। জামাই থাকতে হাঁটতে হবে কেন? মানি না জামাই টামাই। এমন একটা বেকুব মানুষ কখনোই আমার অর্ধাঙ্গ হতে পারে না। আমি মানি না আপনাকে। ভালোবাসা বহু দূর। আপনাকে ঘৃণা করি আমি। আপনার প্রতি সম্মান শ্রদ্ধা সব ধুলোয় মিশে গেছে আমার। ফিরিয়ে দিন সেসব। মেনে নেব সবটা। সত্যি কথা দিচ্ছ তো? আয়না চোখটা সরিয়ে নিল, বলল। আমায় তাড়াতাড়ি দিয়ে আসুন। আপনার কোলে থাকতে ভালো লাগছে না আমার। ঠিক আছে। বাম হাতটা দিয়ে কোনো মতে পায়ের আঙ্গুলের ব্যান্ডেজগুলো খুলে নিল আয়না। ঠনঠনে ব্যথা সেখানে। তারপর পা নামিয়ে জুতো জোড়া পরে নিল। বুড়ো আঙ্গুলে ভর না পড়ে মতো হেঁটে চলে গেল দরজার কাছে। অনুরাগ বাইরে থেকে দরজা লক করে কাজে চলে গেছে। আয়না অনেক ধাক্কাধাক্কি করলো। অবাক হলো, মাত্র 3 বার ধাক্কা দেওয়ার সাথে কে যেন দরজা খুলে দিল। দরজা খোলা মাত্রই বুড়িটাকে দেখতে পেল আয়না। ভয় পেল না, বলল। উনি আপনাকে শ্রদ্ধা করেন, আর আপনি আমার সাথে এমন কেন করছেন? আমার সাথে সাথে এসো। কিছু বললেন না যে? যেটা বলেছি সেটাই করো। আয়না পিছু পিছু চলে গেল। বুড়ি ওই কালো দরজাটার কাছে গিয়ে থেমে গেল। চাবি দিয়ে তালা খুলল। ঘুটঘুটে অন্ধকারে ঢাকা ঘরটিতে কোনো আলো নেই। আয়না বলল। আমিও ওখানে যাব না। আপনার উদ্দেশ্য কি? আমি যাব না মানে যাব না। সাথে সাথে ঘরটাতে আলো জ্বলে উঠল। লাল রঙের বাল্বটি লালচে আভা ঘরটির কোনায় কোনায়। আয়না তাড়াতাড়ি পা রাখলো ঘরটিতে। চোখে তখন অপার বিস্ময়। ডান হাতটা কাঁপা শুরু করে দিয়েছে। মুখ হাত পা বাঁধা 3 জন মহিলা আর 2 জন ভদ্রলোক। আয়নাকে দেখে ছটফটানি আরো বেড়ে গিয়েছে তাদের। আয়না শুকনো ঢোক গিলে তাকালো বুড়িটার দিকে। রাগে আক্রোশে বলল। কি করছেন আপনি? ওনাদের এত কষ্ট কেন দিচ্ছেন? আপনার মায়া দয়া হয় না? কষ্ট হচ্ছে ওনাদের। কি চান আপনি? বুড়ি জোরে লাঠির করাঘাত করলো আয়নার ভাঙা হাতে। নিঃশ্বাস যেন বন্ধ এলো আয়নার। গালটা ভিজে গেল। আর্তনাদে মুখ ফুটে বের হলো। প্রফেসর? কোথাও নেই তোর প্রফেসর। বেশি কথা বলবি মায়ের খাবি। চুপচাপ আমার কথা শোন। আয়না বাম হাতটা ডান হাতে বুলাতে বুলাতে বলল। অমানুষ। আজ উনি আসুক, সব বলে দেব আমি। বলেই আয়না বের হতেই যাচ্ছিল, ধপ করে দরজা বন্ধ করে দিল একটা মহিলা এসে। বুড়ি হেসে উঠল। আয়না বুড়ির লাঠিটা কেড়ে নিল। জোরে আঘাত করলো পিঠে। ঢলে পড়লো বুড়ি। আয়না বলল। এদের সবার বাঁধন খুলে দিন, নইলে মেরে ফেলবো। দিন।
বুড়ি রক্তাক্ত চোখে তাকিয়ে থাকলো। আয়না বাম হাতের সাহায্যে জোরে আরেকটা করাঘাত করলো। বুড়ি একেবারে লুটিয়ে পড়লো। আয়না লাঠিটা রাখলো একটা লোকের পাশে, বাম হাত দিয়ে কোনো মতে মুখ খুলে দিল, তারপর ধীরে ধীরে হাতটা খুলে দিল। হাত খুলে দেওয়ায় বাবলু নিজে নিজেই পায়ের বাঁধন খুললো, বাকিদের খুলতে সাহায্য করলো। বুড়ি উঠতে চাইলো। আয়না বলল, ওনাকে বেঁধে দিন তাড়াতাড়ি, আমি আর মারতে পারবো না, তাড়াতাড়ি করুন। সবাই মিলে তাড়াতাড়ি করে বুড়িকে রশিগুলো দিয়ে বেঁধে ফেললো, মুখ খোলা রাখলো। আয়না বলল, এবার ওদেরকে বলুন দরজা খুলে দিতে, তাড়াতাড়ি বলুন। বুড়ি কাঁপতে কাঁপতে বলল, তোর স্বামীর মরার পথ তুই সহজ করে দিয়েছিস। বাইরে যতগুলো কাজের মানুষ আছে সবগুলো তোর স্বামীর শত্রু। আমাকে এভাবে বেঁধে রেখে ভালো করিসনি। কত বড় বড় শত্রু আছে তোর স্বামীর, তুই ভাবতেও পারছিস না। আমাকে খুলে দে। পাশ থেকে একজন হ্যাংলা পাতলা মহিলা বলে উঠল, তুমি এত লোভী হলে কবে থেকে? সাহেবকে মারার জন্য তাদের হাতে হাত মিলিয়েছ শুধু টাকার জন্য? ছি! তার মানে আপনাদের ছদ্মবেশে ওই 5 জন ছিল, আমাকেও ওরাই আঘাত করেছে। এত বড় ষড়যন্ত্র, আমি এখন কি করব? বুড়ি মাথা কাত করে পড়ে রইল। আয়না বলল, আপনি এভাবে চুপ থাকবেন না, ওনার সাথে এমন করবেন না। ওনার মা বাবা পাগল হয়ে যাবেন। দেখুন, উনি তো আপনার কোনো ক্ষতি করেনি, তাহলে আপনি কেন এমন করছেন? টাকা আমি আপনাকে দেব। কত টাকা চাই আপনার? কত? দরজা খুলে দিতে বলুন। বুড়ি মাথা নিচু করে ঝুলে থাকলো। কিছুক্ষণ পর দরজা আপনা আপনি খুলে গেল, তবে চকচকে ধারালো ছুরি নিয়ে প্রবেশ করলো কালো বোরখা পরা একজন মুখ বাঁধা। আয়না বুঝে ফেললো এটা পুরুষ লোক, তবে কিছু বুঝে ওঠার আগে লোকটা বুড়ির কাছে গিয়ে খপ খপ ছুরিকাঘাত করলো পরপর 2 বার। মুখ দিয়ে টকটকে লাল রক্ত বের হয়ে এলো। বুড়ি সাথে সাথেই মারা গেল বুড়ি। আয়না টেরও পেল না বাকিরা পালিয়েছে। আয়না লুটিয়ে পড়লো মাটিতে। এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ড দেখে বাকিরাও বন্দী হলো মুহূর্তে। আয়না যখন নিজেকে আবিষ্কার করলো তখন দেখলো সুসজ্জিত একটা ঘর এসে বন্দি। রং বেরঙের আলোয় আর গোলাপি রঙের পর্দা ঝুলছে ঘরটাতে। হাতের ব্যথা যেন মগজ ছিল। যন্ত্রণায় কাঁদলো আয়না। প্রফেসর তাকে ফেলে কোথায় গেল? বুড়িটাকে বা কেন মেরে ফেললো এই লোকটা? বাকিরা কি বেঁচে আছে? সে কোথায় এখন? সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলো লাল টকটকে হালকা পাতলা সিল্কের শাড়ি পরা একটা মেয়ে। আয়নায় চিনতে অসুবিধা হলো না কুহেলি সরকারকে। ভালো করে চিনতে পারলো এইবার। টিভিতে কুহেলিকে দেখাতে টিভি বন্ধ করে দিয়েছিল সাহেব চৌধুরী। গতবার যিনি তার বাগানের ফুল ছিঁড়েছেন, আর এজন্যই প্রফেসর তার উপর এত রেগে গিয়েছিলেন। আয়না তেড়ে গেল, বলল, আপনার সাথে ওনার কোনো শত্রুতা ছিল না, তাহলে আপনি কেন এমন করছেন? কেন কতগুলো প্রাণ নিয়ে এইভাবে খেলছেন আপনি? বুড়ির কথা বাদ দিলাম, ওই মহিলাগুলোর লোকগুলোকে মুক্তি দিন। ও অনেকেই ওনাদের পথ চেয়ে বসে আছেন, স্বামী স্ত্রী কিংবা সন্তান। এত দরদ? রসিকতা করে বলল কুহেলি। হ্যাঁ, দরদ, মুক্তি দিন। আর তোমার স্বামী? আমি তো ভালোবাসিনি। তুমি কি খুব ভালোবাসো নাকি? শুনেছি সেই রকম বউ পাগলা অনুরাগ চৌধুরী। হ্যাঁ, একেবারে চোখে হারায় লাইলির মজনু। আয়না দাঁতে দাঁত চাপলো, বলল, কি চাচ্ছেন আপনি? শাড়ির আঁচলটা হাতে নিল কুহেলি। উদরের অর্ধাংশ উন্মুক্ত। আয়নাকে ভালো করে দেখে বলল, তোমাকে এই শাড়ি ঠিক মানাচ্ছে না। তোমার ওই হাবাগোবা স্বামী তোমাকে দিয়েছে না? আপনি কথা ঘোরাচ্ছেন কেন? আশ্চর্য! আমাকে ওনার কাছে যেতে দিন। মেরে ফেলেছি। গলা কেঁপে উঠল আয়নার। কুহেলি নিজের হাতের ব্যাগটা থেকে একটা সাদা শাড়ি বের করলো, ছুঁড়ে মারলো আয়নার দিকে, বলল, পড়তে সাহায্য করব নাকি পড়ে নিতে পারবে? স্বামীর মঙ্গলের জন্য পড়ে নাও। বেচারা বিদায় জানিয়েছে এই পৃথিবীকে। আয়না কেঁপে কেঁপে বলল, ছেড়ে দিন আমায়, খুব খারাপ হবে আপনাদের সাথে। কুহেলি এগিয়ে এলো, এক টান দিয়ে শাড়ি টেনে ধরলো। আয়না টেনে হিচড়ে যেভাবে শাড়িটা ছাড়িয়ে নিল। আয়না ভাঙা ভাঙা হাত নিয়ে পারল না কুহেলির সাথে। কুহেলি সাদা শাড়ি পরিয়ে দিল, নাকের ফুল টেনে খুলে নিল, বলল, আমাকে না দিলে লোক পাঠাতাম। ভাগ্যিস হাড়টা ভেঙে দিয়েছিলাম। বেচারি বুড়ি শেষমেশ মরতে হলো। জঘন্য কাজের জঘন্য রকম শাস্তি পাবেন আপনি। আমি এখন বুঝতে পারছি ওই বুড়িটাকে আপনি ব্যবহার করেছেন, কাজ শেষ হওয়ায় মেরে দিয়েছেন। সত্যি করে বলুন, প্রফেসর কোথায়? তোমার গায়ের সাদা শাড়িটা ঠিক ভালো করে তাকাও, বুঝে যাবে। দেখছো না আমি লাল শাড়ি পরেছি। আর তোমার খুব খুশির দিন। আজ আমার খুব খুশির দিন। এই চৌধুরী যদি আমি পথে না বসাই, আমার নামও কোহলি সরকার নয়। এত অমানুষ আমি এই প্রথম দেখছি। এতটা খারাপ মানুষ আমি কখনোই দেখিনি। আমি তো ভেবেছি সবচাইতে খারাপ মানুষটা আমি, কিন্তু না, আমার চাইতেও খারাপ মানুষ তাহলে আছে। ছি!
কুহেলি হেসে ফেলল, বলল, তোমার স্বামী তো পরপারে, এইবার দেখি একা একা লড়ো তো। আমার তোমার নাম কি জানি নামে ডাকতো? ও হ্যাঁ, আয়নামতি। এইবার তাহলে অনুরাগ চৌধুরীর আয়নাবতী হয়ে দেখাও তো। তোমাকে সাদাই বেশ মানাচ্ছে আয়না। বলি কি, আমার সাথে সিনেমার জগতে চলে আসো। এই বোকা হাদারাম গেছে তো গেছে। আপনি সবটা মিথ্যে বলছেন। আমি আপনার কোনো কথা বিশ্বাস করছি না। কোথায় উনি? দয়া করে মিথ্যে বলবেন না। সৎ সাহস যদি থেকে থাকে সত্যিটা বলুন। বললাম তো মারা গেছে। তোমার স্বামীকে আটকে রাখা হয়েছে খালিকুজ্জামানের ওই গোপন আস্তানায়, কালো কুঠুরিতে। ওর সহচরদের সহ বাকিদের ডাবল টাকা খাইয়ে কিনে নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই মৃত্যুর সংবাদ এসেছে তোমার স্বামীর। চিন্তা নেই, তোমারও মৃত্যু হবে যদি আমার কথা অনুযায়ী না চলো। আয়না দুপা পিছিয়ে গিয়ে খাটের উপর বসলো। গায়ে ধবধবে ঝকঝকে সাদা শাড়ি, শাড়িটার উপর ফোঁটা ফোঁটা জল গড়ালো। প্রফেসর তার কথাগুলো কেন বিশ্বাস করলো না? নিজের শত্রুদের অত হেলাফেলা করাটা ঠিক নয়। এখন কি করবে সে? কুহেলি চলে গেল হেসে হেসে। আয়না দরজা খোলা পেয়ে বের হয়ে গেল। পিছু পিছু দেখলো সে অন্য একটা বাড়িতে। তার মানে এটাই খালিকুজ্জামানের গোপন আস্তানা। তারও মৃত্যু হবে কিছুক্ষণ পর, কিন্তু কেউ তাকে বন্দি করছে না কেন? কিছুটা দূরে মিটমিট করে মোমবাতি জ্বলছে। আশেপাশে অনেকগুলো মোমবাতি আর দেশলায়। আয়না কতগুলো নিয়ে নিল। অন্ধকার ঘরগুলোতে কি কি আছে তার দেখতে হবে, তখন তার কাজে লাগতে পারে। তবে বেশি নিয়ে নেওয়ার আগে তার ঘাট ধরে কেউ একজন টেনে নিয়ে গেল। তাকে চোখ বেঁধে দিল, তারপর ঢুকিয়ে দিল অন্ধকার কুঠুরিতে। তারপর চোখ খুলে দিল। মিটমিট করে একটা লাল রঙের আলো জ্বলছে। চারিদিকে কেমন শূন্য শূন্য। তবে কুঠুরির এক কোণায় আধামরা হয়ে পড়ে থাকতে দেখা গেল একটা লোককে। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গেল আয়নার। চোখে বৃষ্টি নামলো। ভয়ঙ্করভাবে দৌড়ে গেল আয়না। মেঝেতে লুটিয়ে থাকা মানুষটার মাথা তুলে রাখলো তার কোলে। ঘন ঘন ডাকলো, প্রফেসর শুনছেন? একবার চোখটা খুলুন। এভাবে আমার ভয় দেখাবেন না। চারিপাশে আঘাতের দাগ। অনুরাগের মুখে, কপালে, গলায়, হাতে, বুকে। গায়ের সাদা শার্টটা হালকা রক্তে ভেজা। আয়না অনেক ডাকলো। অনুরাগ পানি খুঁজলো। আয়না পানি পানি বলে অনেকক্ষণ চিৎকার করলেও কেউ পানি দিল না। তবে অনুরাগ নিজে থেকে আয়নার দিকে তাকালো, উঠে বসার চেষ্টা করলো। আয়নার হাত ধরে বসালো, বলল, প্রফেসর, ওই বুড়িটা মরে গেছে। ওই লোকগুলো আর মহিলাগুলো সবটা সাজানো ছিল। ওরা আপনার শত্রু। আর আমি তোমার, তাই না? প্রফেসর, এখন এইসব কথা বলার সময় না। আমি তোমাকে বোধহয় ভালো রাখতে পারবো না। আবার সবকিছু শেষ, আয়নামতি। তুমি ঠিকই আমাকে বেকুব বলো। বেকুবদের জন্য সমাজ সেবা আসেনি, আয়নামতি। মানুষের ভালো করতে গেলে যে শত্রুরা বাড়ে সেটা জানতাম না। গুপ্তচর রেখে যে শত্রু পাহারা দিতে হয় সেটাও জানতাম না। আমি তো তোমার অপছন্দের হবই। আমাকে ক্ষমা করো আয়নামতি, তোমাকে আর ভালো রাখা হলো না। প্রফেসর, এখন এসব কথা থাক না। কি করে এখান থেকে আর মুক্তি নেই আয়নামতি। সবটা শেষ। আমাকে শুধু কথা দাও, যদি আমার কিছু হয়ে যায় আমার পরিবারকে তুমি দেখে রাখবে। কথা দাও। কি বলছেন এইসব? কথা দাও। কেন কথা দিচ্ছ না? কথা দিলাম। অনুরাগ ঢলে পড়লো আয়নার দিকে। আয়না তার মাথা কাঁধে রাখলো, শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। অনুরাগ হেলে পড়ে বলল, আয়নামতি, একটা কথা বলো। আপনার তেষ্টা পেয়েছে, কম কথা বলেন। আমায় ভাবতে দিন। আমার কিছু হলে তুমি কি অন্য কাউকে বিয়ে করবে আয়নামতি? আয়না চুপ করে থাকলো। আচ্ছা, বিয়ে করো, ভালো এসো, কিন্তু আয়নামতি ডাকতে দিও না। দেবে? আপনি বেশি কথা বলছেন। অনুরাগ শক্ত করে ধরলো তাকে, বলল, আয়নামতি, আমি তোমার কাছে মূল্যবান কবে হব বলতে পারো? তার জন্য আপনাকে থেকে যেতে হবে। এত যন্ত্রণার মাঝে অনুরাগ হাসলো। বন্ধ চোখ, শুকনো ঠোঁট বিদ্ধ হলো আয়নার কাঁধে। দীর্ঘ সময় পার হয়ে গেল। মুখ তুলে অনুরাগ বলল, আমার এখন তোমার সাথে বহু বছর বাঁচতে ইচ্ছে করছে আয়নামতি। নিজের জায়গাটা ছেড়ে অন্যকে দেয়া খুব কষ্টের। এপারে কিংবা ওপারে থাকি, তোমাকে অন্যের হতে দেখলে খুব কষ্ট হবে আমার। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও প্রাণমোহিনী। শুকনো মুখে দাওয়ায় বসা ছিল আয়েশা বেগম। আয়ানার আজহার সাহেব বাজার থেকে ফিরল। চোখে মুখে আতঙ্ক তাদের, বিষাদগ্রস্ত। আয়েশা বেগম তাদের দেখে উঠে দাঁড়ালেন। ছুটে গিয়ে বললেন, আমার বাচ্চাটার খোঁজ পেলি? খোঁজ আসবে আম্মা। মুখ এত শুকনো কেন? এখনো কিছু খাওনি? আমি কিছু খামো না আব্বা, তোর বোন রে খুঁজে আন আগে। কোথায় হারাই গেল? আমি এই জন্যই চাইছিলাম বড় বড় মানুষের লগে সম্পর্কে না জড়াতে। ওদের বড় বড় কাজ কারবার, জীবনের প্রতি মায়া দরদ নাই। অনেক গোয়েন্দা কমিটিও তাদের খোঁজে নেমেছে আম্মা। টুনি ফিরবে, দোয়া করে শুধু। মায়ের দোয়া বিপদে যায় না আম্মা। আমি তো সারাক্ষণ তোদের লাগি দোয়া করি আব্বা, কিন্তু এত বিপদ কেন আসে?
আয়ান আর কিছু বলতে পারল না। আজহার সাহেব কোনো কথাও বলছেন না। রূপা কাঁদো কাঁদো চেহারায় এসে দাঁড়ালো আয়ানের সামনে, আঙ্গুল ধরে বলল, ভাই, আপা এখন কোথায়? কবে আসবে? আয়ান তার মাথায় হাত বুলিয়ে দিল, বলল, আসবে, কাঁদিস না, আম্মাকে দেখ। আনহিতা প্রচন্ড ক্ষেপে আছে সবার উপরে। তার ছেলের খোঁজ খবর নেই আর এদের কোনো চিন্তাই নেই সেই ব্যাপারে। অনিমা এসে বলল, মাকে বলেছি কারোর খোঁজ নেই, ভাইয়ার আয়ানার অলরেডি খোঁজ চলছে। ওই বাড়িটা থেকে নাকি একটা বৃদ্ধার লাশ পাওয়া গিয়েছে, কেউ খুন করেছে ওই বুড়িকে। আনহিতার চোখে জল, মুখ কাঁপছে কথা বলতে। শরীর খারাপ লাগতে শুরু করেছে। হাত পা মুচড়ামুচড়ি শুরু হতে দেখে শায়েক চৌধুরী অনিমাকে বলল, তোমার মাকে ঘরে নিয়ে যাও নিমা, অসুস্থ বোধ করছে। না, আমার সোহাকে এনে দিন। আমি শান্তি পাচ্ছি না কোথাও। আমার বাচ্চাটা কোথায় কে জানে। আমার কিছু ভালো লাগছে না। ওর যদি কিছু হয় সব আপনার দোষ। কে বলেছে ও সব রাজনীতিতে যুক্ত হতে? আমার সহজ সরল ছেলেটা, আমি ছাড়বো না আপনাকে। শায়েক চৌধুরী সোফায় গিয়ে বসলেন। চিন্তা হচ্ছে ভীষণ। রাশেদ এখনো ফোন করে কিছু জানালো না কেন? পুলিশও কিছু জানালো না। কোথায় গেল দুজন? আনহিতা মরেই যাবে ছেলের কিছু হলে। টিভির রিমোট হাতে অমি এসে বলল, নানুমণি, টিভিতে বলেছে মামার মামির উপরে সন্ত্রাস হামলা হয়েছে। অনিমা গিয়ে মুখ চেপে ধরলো অমির, টেনে নিয়ে গেল। আনহিতা মাথা চাপড়াতে থাকলো। শায়েক চৌধুরী চুপচাপ নিরুপায় হয়ে বসে থাকলো। কিছুই নেই তার হাতে। তবে ওপরওয়ালা অন্যায় যেন না করেন তার ছেলের সাথে। এই বাড়িটার প্রাণ সে। কালো দুটি খাবার প্লেট আর এক বোতল পানি নিয়ে হাজির হলো মুখ ঢাকা একটা লোক। কুঠুরিতে নিচে দিয়ে ঠেলে দিল প্লেট দুটো, বলল, এগুলো এগুলো খেয়ে নিতে বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিতে বলেছে। আয়না চুপচাপ দেখলো। পানির বোতলটা নিয়ে অনুরাগের কাছে গেল, মাথাটা তার কোলে তুলে পানি খাইয়ে দিল। অনুরাগ পানি খেয়ে আধা ভোজা চোখ খুললো, বলল, তুমি খেয়েছো? আমার তেষ্টা পায়নি, আপনি একটু কষ্ট করে উঠুন, খাইয়ে দিই, ভালো লাগবে। আমি জানি না প্রফেসর, কিন্তু আপনি এভাবে ভেঙে পড়বেন না দয়া করে। এতক্ষণে নিশ্চয়ই আমাদের খোঁজে লেগে পড়েছে অনেকে, আপনি শক্ত হন। অনুরাগ উঠে বসতে চেষ্টা করলো। আয়না বসালো, বলল, কি দিয়ে মেরেছে আপনাকে? জানি না, খেয়াল করিনি। বাদ দাও তো। আবার ফোনটাও নিয়ে নিল। এরা চাচ্ছেটা কি আসলে? আপনাকে পদত্যাগ করতে বলেছে স্বেচ্ছায়, করে দিন না। অনুরাগ চোখ তুলে তাকালো, বলল, এটা তো গায়ের জোরে কথা বলা। আয়নামতি, তুমি কি করে সমর্থন করছো? আয়না ফিরে বসলো অনুরাগের দিকে, বলল, তো কি করব, মরে যাই তাহলে? আপনিও মরুন। প্রফেসর, আমি সাধারণ পরিবারের সাধারণ একটা মেয়ে। এসব রাজনীতি বুঝি না, আমি বুঝতেও চাই না। ওরা আমায় বলেছে আপনি যদি স্বেচ্ছায় পদত্যাগপত্র সাইন করেন এবং একটা কারণ দেখাতে পারেন তাহলে মুক্তি দিয়ে দেবে আপনাকে, নয়তো এভাবেই থাকতে হবে। এটা গোপন আস্তানা, কেউ আমাদের খোঁজ পাবে না, সেটা আমি বলতেও পারছি না। তুমি চলে যাও। আপনি বললেই আমি যেতে পারছি না, নাহলে চলে যেতাম। অনুরাগ এবার সরাসরি তাকালো, বলল, আমাকে ছেড়ে? আয়না প্লেট বাড়িয়ে দিল, বলল, খেয়ে নিন, খাওয়া জরুরি। খাবো না আমি। শুকনো পাউরুটি খেতে পারি না আমি। খিদেও নেই। পারি না বললে হবে না, খেতে হবে, অন্তত খিদের আলাকার জন্য খেতে হবে, খান। অনুরাগ খেলো না, বলল, এদের আমি শেষ দেখে ছাড়বো। আমি মাথা নোয়াবো না এদের কাছে। সাহস কত এদের! আমাকে নরম গলায় কথা বলতে দেখেছে, গর্জে উঠতে দেখেনি, তাই এত বড় দুঃসাহস দেখিয়েছে। একবার মুক্তি পাই শুধু। আয়না খেপে তাকালো, বলল, আপনার এই অনিশ্চিত জীবনের সাথে আমায় কেন জড়ালেন? অনুরাগ কোনো উত্তর দিতে পারলো না। আয়না তার শার্টের গলা চেপে ধরলো। গিজগিজ করতে করতে কপাল ঠেকলো অনুরাগের কাঁধে, বলল, আমি আপনার জীবন সঙ্গিনী হতে পারবো না, তাতে আমি একটা অনিশ্চিত ভবিষ্যৎ ছাড়া আর কিচ্ছু পাবো না। আমি পারবো না প্রফেসর, পারবো না। আপনি আমার সাথে কেন অন্যায় করলেন? অনুরাগ তার দুহাতের আঁচলে নিল আয়নার মুখ, মৃদ্ধাঙ্গুলি চেপে কপল বেয়ে গড়ানো জল মুছে দিতে দিতে বলল, প্রত্যেকটা মানুষের জীবনে অনিশ্চয়তা দিয়ে ঘেরা আয়নামতি। উপরওয়ালা ছাড়া কেউ জীবনে নিশ্চয়তা দিতে পারে না। মৃত্যু দুয়ারে এসে দাঁড়ালে কেউ তাকে ঠেকাতে পারে না। তবে কেউ যদি তোমাকে একটা নিশ্চিত ভবিষ্যৎ দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে, খোদার কসম আমি সেদিন তোমাকে ছেড়ে দেব। আমার কাছে আর রাখবো না। আয়না বাম হাতটা দিয়ে ঠেলে দিল অনুরাগকে, রেগে বলল, আমি ছাড়বো না আপনাকে। অনুরাগ হেসে ফেললো। রুক্ষ শুষ্ক ঠোঁটের কোণার হাসিটা দেখার মতো তখন। আয়নার পাশ ঘেঁষে বসে আয়নাকে নিজের কাছে টেনে নিল সে, বলল, ছেড়ো না,
আমি ছাড়তে ভুলেও বলবো না। কুহেলির কাছে অনাকাঙ্ক্ষিত একটা চিঠি আসলো সন্ধ্যায়। সে মাত্রই তার বাসায় ফিরেছে। খালিকুজ্জামানের লোক তাকে আজ অনেক খাটিয়েছে। সে আর কোনো কিছু করতে পারবে না। তবে চিঠি কেন আসলো তা খুলে দেখতে এসে হতভম্ব হলো। চিঠিতে লেখা, অনুরাগ চৌধুরী ও তার সদ্যবিবাহিত স্ত্রী নিখোঁজ যাওয়ার পেছনে আপনার হাত আছে তা আমরা জেনে গিয়েছি। বিষয়টা জলঘোলা হওয়ার আগে তাড়াতাড়ি নিজেকে আত্মসমর্পণ করুন, নইলে আপনার ক্যারিয়ার, আপনার পুরো লাইফটাই শেষ। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। কাগজটা মুচড়ে ফেললো কোহলি। কি হতে পারে ভেবে ভেবে পুরো ঘরময় পায়চারি করলো সে। দারোয়ানকে বলল, কে দিয়েছে এটা? পিয়নের মতো একটা লোক এসে দিয়ে গেল। মুখে মাস্ক ঢাকা ছিল ম্যাডাম। ঠিক আছে, যাও এখন। দারোয়ান চলে গেল। কুহেলি কাকে যেন একটা খুদে বার্তা পাঠালো, তারপর তৈরি হয়ে নিল বোরখা পরে। উদ্দেশ্য কোনো মতে গা ঢাকা দিয়ে থাকা এই শহর থেকে পালানো। নাচ থেমে গিয়েছে মিনিট দুয়েক আগে। চারিপাশে বিরাজ করছে শুনশান নীরবতা। পায়ের নুপুরের আওয়াজে ধ্যান ভাঙল কামালউদ্দিনের। টকটকে লাল চোখ জোড়া মেলতেই দেখতে পেল সামনে দাঁড়ানো একটা রমণী। আগাগোড়া ভারী লেহেঙ্গা পরা, মুখের উপর একটা পাতলা চাহনি। আমার পাওনা হুজুর। কি নাম? জুলিয়া। খুব সুন্দর নাম। কত চাই? খুশি হয়ে যা দেন। তবে আমার একটা বিশেষ অনুরোধ আছে হুজুর। আমি ভালো রাখতে জানি। কি কি রাখতে জানো? সব রাখতে জানি। আমি আজকে এখানে ভোজের আয়োজন করতে চাই। আজ্ঞে হুজুর। সব পারি, জুতো পলিশ থেকে খুন পর্যন্ত। বলেই কি করে হেসে ফেললো জুলিয়া। বাকিরা স্তব্ধ। দেলোয়ার ঘর কেটে বলল, ঠিক আছে যাও রান্নাঘরে, ওখানে আরো মানুষ আছে। তবে সাবধান, ওই ডান দিকে ঘরগুলোর দিকে এগোবে না। কেন হুজুর? প্রশ্ন করবে না, সোজা যাও। আজ্ঞে। কামালউদ্দিন টাকা হাজারখানেক ছুঁড়ে মারল জুলিয়ার দিকে। রাতে আবারও নাচ দেখতে চাই, রান্না সেরে এসো। জুলিয়া ঠোঁটের কোণে রহস্য হাসি টেনে বলল, অবশ্যই হুজুর। কোমরে এক গাদা ঝুমকা ঝুমুর করে আওয়াজ করে উঠলো। কোমরের ভাঁজে কাপড়ে টাকা গুজে ফেলায় টাকা রাখলো, তবে অন্য কিছু একটা নিয়ে এগুলো রান্নাঘরের দিকে। মুখে সুর টানলো, নাচিয়া গাহিয়া তুলিয়া চলি জুলিয়া। কয়েকজন বিরক্তি নিয়ে তাকালো। জুলিয়া হেসে এসে চলে গেল রান্নাঘরে। নিজের মর্জি মতো রান্না বসালো। রসালো হাতের রসালো রান্না। ঘ্রাণে ম করে উঠলো চারিপাশ। গরুর মাংস, মুরগির রোজ, চিংড়ি মাছের তরকারি। প্রায় রাত নেমে গেল। ইয়া বড় বড় পাতিলের রান্না শেষ করতে করতে অনেককে সাহায্য করলো তাকে। জুলিয়া রান্না শেষে সবাইকে ডেকে বলল, সাহেবদের খাবারের জায়গা কোথায়? ওই আসরে খাবেন? জুলিয়া সেখানে থাকা মেয়েগুলোকে দিয়ে খাবার পাঠিয়ে দিল। তাদেরও জোর করে খেতে বসিয়ে দিল। খিদের চোটে গপাগপ গিলতে বসে গেল সবাই। তার উপর মজার মজার রান্না। আর যেগুলো আলাদা করে রাখা ছিল সেগুলো নিয়ে এগিয়ে গেল জুলিয়া ওই অন্ধকার কুঠুরির দিকে। তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করলো চারিপাশ। অন্ধকার কুঠুরির দিকে এগোতেই দেখলো মোমবাতি জ্বলছে মিটমিট করে সেই কুঠুরিতে। সাদা শার্ট গায়ে লোকটার বুকের উপর গুটিসুটি মেরে ঘুমাচ্ছে একজন সাদা শাড়ি পরা ভাগ্যবতী। জুলিয়ার দৃশ্যটি অনন্য মনে হলো, অসাধারণ মনে হলো। হেসে ফেললো সে। বলল, আসিয়াছে জুলিয়া, দেখেন চোখ মিলিয়া, আনিয়াছি মজার খাবার রান্দিয়া। অনুরাগ তার বন্ধ চোখ খুললো। নড়তে গিয়ে নড়তে পারলো না। আয়নামতি ঘুমিয়েছে, তবে বেশি কিছুক্ষণ ডাকাডাকি করতে আয়নার ঘুম ছুটে গেল। জুলিয়াকে দেখে অনুরাগের কাছ থেকে চট করে সরে পড়লো। দাঁড়িয়ে বলল, কে আপনি? জুলিয়া। কি চাই? আমাদের মুক্তি দিন এখান থেকে। আমি ওসব কিছু জানি না বাবু। রান্না করেছি, আপনারা খেয়ে শুকরিয়া করুন। আমি যাই। খাবার প্লেট আর বোতল দিয়ে চলে গেল জুলিয়া। আয়না বাম হাতে খাবারের প্লেট টেনে নিল। দেখলো একটা কাগজ সেখানে। অনুরাগ তুলে নিল কাগজটা। খুলে দেখলো সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, আমি গোয়েন্দা সংস্থা থেকে এসেছি। আমাকে পাঠানো হয়েছে অনেক কষ্ট করে। আমি সবার খাবারে কড়া ঘুমের ওষুধ দিয়েছি স্যার। মনে হচ্ছে না 24 ঘন্টায়ও জ্ঞান ফিরবে। সবাই ঘুমিয়ে পড়লে আমি আপনাদের পালাতে সাহায্য করব। তার আগে খাবারগুলো খেয়ে নিন, শরীরে শক্তি থাকা লাগবে। খেলাম আয়নামতি, আমাদের অনেক দূর যেতে হবে। আমার গলা দিয়ে খাবার নামবে না, আপনি খেয়ে নিন। আমি খাইয়ে দিই, এদিকে এসো। যাব না, খাবো না, চুপ থাকুন। অনুরাগ চুপ থাকলো না, বরং জোর করে আয়নাকে খাইয়ে দিল। সে আজকাল একটু বেশি জোরাজোরি করে ফেলছে বোধহয়। থাক না, জোর করে হলেও তো রাখতে হবে।
জুলিয়া বাড়ির বাইরে এসে দেখলো কেউ নেই। গোপন আস্তানা হয়, বাইরে দারোয়ান নেই। যারা পাহারাদার ছিল সবাই খাওয়ায় মগ্ন, ঘুমিয়ে পড়লে মোক্ষম সুযোগ। জঙ্গলের পেছন দিক দিয়ে পালিয়ে যাবে তিনজন। উত্তেজনায় কাঁপলো জুলিয়া। নিজে একটু আরাম করলো, একটা ঘর খুঁজে নিয়ে। কিছুক্ষণ পর দেখলো যে যেখানে পেরেছে সেখানে ঘুমিয়ে পড়েছে। কামাল উদ্দিনের কাছ থেকে চাবি খুঁজে নিল জুলিয়া। এক লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দিল। পরপর বার কয়েক লাথি দিয়ে বলল, শালা খালেক ব্যাপারী চামচা, ডিপার্টমেন্টে বলেনি, নইলে তোর এমন হাল করতাম আমি। তালা খুলে দেওয়ার সাথে সাথে আয়নাকে নিয়ে বের হলো অনুরাগ। জুলিয়াকে বলল, তোমাকে কি যে বলবো। এখন এসব বলার সময় নেই স্যার, আগে এ বাড়ি ছাড়তে হবে। অনুরাগ আয়নাকে বলল। হাঁটতে পারবে? আয়না নাক ফুলিয়ে তাকালো। জুলিয়া মিটমিট করে হাসলো। অনুরাগ মাথা চুলকে বলল, না, ওর হাত ভাঙা তো, তাই বলছিলাম। আচ্ছা চলো। আমি কিছু মনে করিনি স্যার, আমি আছি তাই ম্যাডাম লজ্জা পাচ্ছে। যাবো নাকি আজকে এখানেই থাকবো? অনেক ঘুমিয়েছো, এখন চলো। জুলিয়া হেসে ফেলল। নিরাপদে বের হয়ে এলো বাড়িটা থেকে। জঙ্গলের পেছনে নদীর পাড়ে চলে গেল। সেখানে একটা ট্রলার দেখা গেল। গায়ে তো হাওয়া লাগবে। ওখানে ভেতরে থাকবেন আপনারা, কেউ দেখে ফেললে সমস্যা বাড়বে স্যার। আয়না একা একা ট্রলারে উঠে গেল। অনুরাগ জুলিয়াকে বলল, কৃতজ্ঞ থাকবো সব সময়। আমি ছোট বোন হিসেবে থাকি, বোন তো ভাইয়ের জন্য এইটুকু করতেই পারে। ঠিক আছে। আয়না ট্রলারে উঠে দাঁড়ালো। অনুরাগ আর জুলিয়াকে দেখে কপাল কুঞ্চন হলো। এত কিসের কথা? আর সে অসভ্য ডাকলে নাকি খারাপও লাগে? জুলিয়া আয়নাকে ওভাবে তাকাতে দেখে বলল, ম্যাম কি আমার ছোট হবে নাকি বড়? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।